রাঙামাটির কাউখালীতে পিকআপ ও সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সকাল 9:45টার দিকে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি থেকে যাত্রীবাহী একটি সিএনজি চট্টগ্রাম যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 2 জন। রাঙামাটি থানার ওসি মেহেদি হাসান সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ের সাথে ধাক্কায় ইউসুফ খান নামে চালক নিহত হয়েছে। সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে সিরাজদিখান উপজেলার কিয়াইন ইউনিয়নের নিমতলার কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকামুখী সড়কের কলাবাগান নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিংয়ের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক ইউসুফ খান মারা যান। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পারাপারের সময় পাজেরো জিপ গাড়ির ধাক্কায় আজিজ নামে এক পথচারী নিহত হয়েছে। সকালে উপজেলার বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাইজুর হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজিজ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী পাজেরো জিপ গাড়ি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিনি নিহত হন। এ সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে উঠে পড়ে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। চালক গুরুতর আহত হন। পটুয়াখালীর কলাপাড়া কুয়াকাটা মহাসড়কে পর্যটকবাহী মাইক্রোবাস চাপায় ইব্রাহিম খলিল নামে 7 বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া মাইক্রোবাসটি এলাকার লোকজন আটক করেছে। ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। জুলাই আগস্টে হামলায় জড়িত নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে জাবির পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। সংক্ষিপ্ত সমাবেশ থেকে ছাত্রদল নেতাকর্মীরা জানান, হাসিনা সরকারের পতনে দীর্ঘ সময় অতিবাহিত হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশব্যাপী ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা হয়নি। সে লক্ষ্যে আজকের কর্মসূচি ছিল স্মারকলিপি প্রদান। কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম বলেছেন, মেগা প্রকল্পের নামে দুর্নীতি করা আওয়ামী লীগ পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা রয়ে গেছে। তারা নানা উপকর্মের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে তুলছে। দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার বড়দিয়া বাজারে আয়োজিত সামাজিক আন্দোলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়ে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যারা অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে নদীর ক্ষতি করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। গ্রাম বাংলার কৃষকদের, আমার নগরকান্দা সালতার সাধারণ মানুষের ফ্যাসিবাদের দোসররা এই ধরনের অবৈধ কাজ করে। শরীয়তপুরের নড়িয়ায় চর আত্রে এলাকায় নাব্যতা সংকট ও ডান তীর বাঁধ রক্ষার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ডের খননকৃত বালু অপসারণের জন্য নিলামে বিক্রি করছেন উপজেলা প্রশাসন। ইতিমধ্যে বালু অপসারণের কাজ শুরু করছে ঠিকাদার প্রতিষ্ঠান। নদী তীরে বাঁধ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। প্রতিনিধি সজীব শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর মাঝে চরাত্রা এলাকায় দীর্ঘদিন ধরে মজুদ রাখা বালু দ্রুত অপসারণের দাবি বেড়িবাঁধ এলাকার ভাঙন কবলিত মানুষের। স্থানীয়দের দাবি, বালুর এই স্তূপ দ্রুত অপসারণ না করলে হুমকির মুখে পড়তে পারে নড়িয়া ডানতির রক্ষাবাদ প্রকল্প সহ ঘরবাড়ি। চরটা কাটটা নিয়ে যাক, তাতে আমাকে কোনো সমস্যা নাই, কিন্তু যে নদী থেকে যেন আর কোনো বালু কাটা হয় না, কোনো ডেজার যেন আর বসানো হয় না। আমরা চাই যেন আমাকে বসার আগেই যেন কাটো, এতে আমাদের পানির চাপটা বেড়িবাঁধের কমবো। প্রশাসনের কাছে আমাদের কাছে এই দাবি, আমাদের গরিব মানুষ হিসাবে দ্রুত এটা যেন ঠিক করে নিয়ে যায়। বর্ষার আগে দ্রুতভাবে
চরটা কাটতে নিয়ে যাক, চরটা যদি না কাটে তাহলে আমাদের সমস্যা হবে। সরকারের কাছে আবেদন আমাকে যেন কাটতে সরাই। ওই দ্বারা সরপস যদি সমান করে না কাটে তো আমার ফিরা বেরিবান্ধার সমস্যা দিব, আমরা থাকতাম না। সম্প্রতি শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের খননকৃত পদ্মা নদীর ডান তীর রক্ষা শীর্ষ প্রকল্পে ড্রেজার যন্ত্র দ্বারা উত্তোলনকৃত বালু অপসারণের জন্য নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। আগামী বর্ষা মৌসুমের আগেই যাতে উত্তোলিত এই ড্রেজ মেটেরিয়াল অপসারণ করা যায় এবং এ পাশের শহর রক্ষা বাঁধটি রক্ষা করা যায়, এজন্যই আমরা এটি নিলামের মাধ্যমে অপসারণের সুযোগ করে দিয়েছি। ইতিমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান বালু অপসারণের কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যে বালু অপসারণের আশ্বাস দিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। সম্পূর্ণ করতে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব এটাকে অপসারণ করার জন্য 9 মাসের মধ্যেই। আর এটার কার্যক্রম চলছে এবং যারা এটার বিরুদ্ধে যারা কথা বলছে, মূলত নদী যারা অবৈধ ড্রেজিং ব্যবসা করত, যারা এই যে দীর্ঘ 4-5 বছর নদীর অবৈধ ড্রেজিং ব্যবসার সাথে জড়িত ছিল, সেই অবৈধ ড্রেজারগুলি এখন প্রশাসন নিয়ন্ত্রণ করে সেগুলোকে জব্দ করে, সেগুলো বিভিন্নভাবে তারা সেগুলোকে বিভিন্ন মামলা টামলা দিয়ে যেগুলো জব্দ করে নদী থেকে উঠিয়ে দিয়েছে। বৈধভাবে বালু উত্তোলনের ফলে ডান তীর রক্ষাবাদ সহ ভাঙন কবলিত এলাকার মানুষেরা সুফল পাবে বলে আশা স্থানীয়দের। মাছের যে চরটা যদি একটা চ্যানেল করে দেয় মাছ নদীতে, তাহলে অন্তত এই ডান পারের এই বেড়িবাঁধরা একটু সুরক্ষিত হবে। অবৈধভাবে এগুলা বন্ধ হয়ে যাক, বৈধভাবে যে টেন্ডার দিচ্ছে সরকার, এটা গবেষণা কইরা পানি মন্ত্রণালয় বাবদে যেটা করছে এটা চালু থাকুক। আর আমগো কেদারপুরবাসী সবাই রক্ষা পাইব, পুরা নৈরাবাসী। যত তাড়াতাড়ি সম্ভব বর্ষার আগে এটা দূরত্ব কাজ করে চর কাটার। তবে নিলামকৃত বালু উত্তোলনের ফাঁকে অবৈধ ড্রেজার ও বালুদস্যুরা এই স্তূপ থেকে বালু চুরি করে নেয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে 7টি অবৈধ ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বালুর চরটি সমান করে কেটে দিলে বর্ষা মৌসুমে পানির চাপ বেড়িবাঁধের উপরে প্রভাব ফেলবে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। চাঁদপুরে মহাসড়কের পাশে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। দিনব্যাপী পৌরসভা বাবুরহাট এলাকায় জেলা পরিষদ ও সড়ক ও জনপদ সহজ বিভাগের যৌথ উদ্যোগে এসব অবৈধ স্থাপনা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। এ সময় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়ক ও বাবুরহাট মতলব পেন্নাই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন এবং সাধারণ পথচারী রাস্তা পারাপারের সুবিধার্থে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। যদিও ইতিমধ্যে কিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নিজেদের স্থাপনা সরিয়ে নেয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া শহরে থানাপাড়া, আমলাপাড়া ও চর এলাকায় যেন এক মাদকের স্বর্গরাজ্য, যেখানে দিনরাত চলে মাদক বেচাকেনা ও সেবন। শহরবাসীর অভিযোগ, এলাকার কেউ প্রতিরোধ করলেই তার উপর নেমে আসে হামলা ও মামলা। এমন পরিস্থিতিতে চরম হুমকির মুখে পড়েছে নারী, শিশু ও শিক্ষার্থীরা। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত থানাপাড়া, আমলাপাড়া ও চর এলাকায় প্রায় 20,000 মানুষের বসবাস। এসব এলাকায় দিনরাত চলছে গাঁজা, মদ, ফেন্সিডিল, ইয়াবা সহ যে কোনো ধরনের মাদকদ্রব্য বিক্রয় ও সেবন। মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের মতো সক্রিয় না থাকায় সুযোগ কাজে লাগিয়ে এসব এলাকায় গড়ে উঠেছে ছোট বড় মাদক সিন্ডিকেট। মাদকের করাল গ্রাসে আসক্ত হয়ে ডুবে থাকছে শহরের উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত শ্রেণীর মানুষও। কুষ্টিয়া শহরের ভিতরে বড় বড় মাদকের সিন্ডিকেট ডিলার হচ্ছে আমলাপাড়া। আমরা প্রকাশ্যে চোখে দেখে নামাজ মসজিদে ঢুকি, মসজিদে বাড়াই, প্রকাশ্যে বিক্রি হয়। এটা এখনকার প্রজন্ম তো নষ্ট হয়ে গেছে। এই মাসুম বাচ্চার পরে তো এর এফেক্ট পড়বে না। মাদকাসক্ত হয়ে উঠছে উঠতি বয়সী যুব সমাজ, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র, ব্যবসায়ী, শ্রমিক, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফলে শহর জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকসেবীর সংখ্যা। জানা যায় একসময় রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে ওঠা মাদক ব্যবসায়ীরা খোলস পাল্টে দিব্যি চালাচ্ছেন কারবার। পুলিশ প্রশাসন যদি যারা থাকেন তারা যদি একটু জনগণের পক্ষে কাজ করে, রাষ্ট্রের পক্ষে কাজ করে, তাহলে আমার মনে হয় যে সমাজ থেকে মাদক উচ্ছেদ হবে ইনশাল্লাহ। মাদক সেবন এবং বেচা বিক্রি বাড়ার সাথে বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। অহরহ ঘটছে চুরির ঘটনা। থানায় গিয়েও প্রতিকার পাচ্ছেন না সাধারণ মানুষ। মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় জরুরি যৌথ বাহিনীর অভিযান জোরদার করার দাবি সচেতন মহলের। প্রশাসনের লোকজন তারা তাদেরকে সাপোর্ট দেয়, তা না হলে তারা এদিক থেকে মাদক বিক্রি করছে, কেউ ধরাই দিচ্ছে, আবার অন্য দিক থেকে বেরিয়ে আসছে। এদিকে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার। এই বিষয়গুলোতে আমরা কিন্তু নিজেরাও
আমাদের যে ডিএসবি সেকশন আছে তাদের মাধ্যমে আমরা কিন্তু এই তথ্যগুলো বা এরকম কোনো ঘটনা ঘটছে কিনা সেগুলো যাচাই করে আমরা দেখছি। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। বেপরোয়া যান চলাচলে মরণ ফাঁদ হয়ে উঠেছে বরিশাল পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ অংশ। আহত হয়ে অনেকে হয়েছেন পঙ্গু। অপ্রশস্ত বেহাল সড়ক আর ট্রাফিক আইন না মানাই প্রধান কারণ বলে মনে করছেন এখানকার স্থানীয় মানুষ। বাকেরগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। বরিশাল পটুয়াখালী ও কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ অংশের সড়কে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। সংকীর্ণ সড়ক, ফুটপাত দখল ও যত্রতত্র পার্কিং ও অন্যান্য জিনিস রাখায় আরও সংকীর্ণ হয়ে উঠেছে রাস্তা। পদ্মা সেতু চালু হওয়ার পর এই সড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ, অথচ বাকেরগঞ্জ অংশে রাস্তার প্রশস্ততা বাড়েনি, ফলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই পথ। সমস্যার সমাধান চান স্থানীয়রা। গাড়ি বেড়ে গেছে, রাস্তা বাড়ে না, এই জন্য মানুষের দুর্ঘটনা বেশিরভাগ দক্ষিণ অঞ্চলে বেশি হয়েছে। ঢাকার যে রাস্তাটা আরো প্রশস্ত হওয়া উচিত। বাম সাইডে ট্রাক রাখে, সিএনজি আলফা অটো রাখে, এই জন্যই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা। রাস্তায় অবৈধ যানবাহন ও স্থাপনা থাকার ঘটনা নিয়মিত নয় বলে দাবি করেছেন ট্রাফিক পুলিশ। এটা দু একটা বিচ্ছিন্ন ঘটনা। রাস্তার দু এক জায়গায় দেখা যায় যে ট্রাক থামিয়ে গাছ লোড আনলোড করতেছে, তো দেখা যাচ্ছে আমাদের যেটা সামনে পড়ে আমরা অবশ্যই সেটা ব্যবস্থা নিচ্ছি। মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও অস্থায়ী ব্যবসা বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে। পাশাপাশি বাকেরগঞ্জ অংশের সড়ক প্রশস্ত করার বিষয়ে রোডস এন্ড হাইওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হবে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযান আমরা পরিচালনা করছি, এটা অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা আমাদের রোডস এন্ড হাইওয়েসে যে এক্সএম মহোদয় আছে তার সাথে আলোচনা পূর্বক আমরা সড়কটা যাতে প্রসারিত করা যায়। ইলিয়াস কমল, মাইটিভি। এবার আমাদের কৃষি। কৃষকদের মর্যাদা বাড়ানোর পাশাপাশি কৃষি বিপ্লবের মাধ্যমে অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় হয়ে গেল ব্যতিক্রমী আয়োজন কৃষি কথা। কৃষকই প্রাণ, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এমন প্রতিপাদ্যের ভিত্তিতে তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা নিয়ে নির্মিত ডোকু ফিল্ম প্রচার করা হয়। নিজেদের নিয়ে এমন আয়োজনে খুশি কৃষকরা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, দেশের অর্থনীতির চাকা ঘুরবে পরিকল্পিত কৃষি উন্নয়নের মাধ্যমে। কৃষকের ঋণের সুবিধা পেতে, বীজ সার পেতে দেয়া ফার্মার্স কার্ড প্রদানে বিএনপির পরিকল্পনার কথা জানান তিনি, যেখানে একটি কার্ডই কৃষকের সকল সমস্যার সমাধান হবে। জামালপুরে বোরো মৌসুমের এসিআই এর নতুন হাইব্রিড ধান আপন চাষে অধিক লাভবান নিয়ে স্থানীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস হয়েছে। গতকাল সদর উপজেলার লাহেরিকান্দা এলাকায় এসিআই এর উদ্যোগে কৃষকদের নিয়ে এই মাঠ দিবস আয়োজন করেন। হামিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুধীর চন্দ্রনাথ, মিস জেসমিন, মনোজিৎ কুমার মণ্ডল, অলোক চন্দ্র শীল। বগুড়ায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে। দুপুরে বগুড়ার জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে এক র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয় এক আলোচনা সভা হয়। জেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক উপপরিচালক শহীদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ডেইরি খামার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, বগুড়া সদর প্রাণী সম্পদ অফিসার ডাক্তার রায়হান, ডাক্তার মুস্তাফিজুর রহমান, ডাক্তার ওয়ালিউল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ায় এবছরও তরমুজের ব্যাপক ফলন হয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় অন্য বছরের তুলনায় উৎপাদন খরচও কিছুটা কমেছে। ক্ষেতগুলোতে তরমুজের সমারোহে হাসি ফুটেছে কৃষকদের মুখে। কৃষি বিভাগ জানায়, বাজার মূল্য ভালো থাকায় জেলার কৃষকেরা এই মৌসুমে ২.৫ কোটি টাকারও বেশি তরমুজ বিক্রয় করতে পারবে। প্রতিনিধি আফমা কাউসার নির্মাণের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ব্রাহ্মণবাড়িয়ায় ২-৩ বছর আগ থেকে শুরু হয় বাণিজ্যিকভাবে তরমুজ চাষ। লাভবান হওয়ায় দিন দিন কৃষকেরা ঝুঁকছেন তরমুজ চাষে। এ অঞ্চলের সম্ভাবনাময় ফসল হিসেবে দেখা দিয়েছে তরমুজ। তরমুজ চাষ লাভজনক হয় নতুন নতুন কৃষক ও উদ্যোক্তা তৈরি হচ্ছে জেলায়। ডিসেম্বরে আমন ঘরে তোলার পর জানুয়ারি থেকে তরমুজের চাষ শুরু করেছেন কৃষকেরা। ৮০,০০০ টাকা তরমুজ বিক্রি করছি।
আর যে তরমুজ আছে আমার মনে হয় ৮০,০০০ টাকার উপরে আরো বিক্রি করতে পারবো। আমরা প্রকৃত কৃষক, আমরা মুনাফা সঠিকভাবে পাই না। 2.5 থেকে 3 মাসের মধ্যেই ফলন পাওয়া যায় তরমুজের। এপ্রিল থেকে শুরু হয় বিক্রি। গরমের তৃষ্ণা মেটাতে তরমুজের ব্যাপক চাহিদা থাকায় কৃষকেরা এবার আগাম তরমুজ চাষ করেছেন। তরমুজের মধ্যে ফলন বেশি, লাভ বেশি। অনেক ভালো হয়েছে ভাইয়ের তরমুজ। আমি সামনে আল্লাহ যদি বাঁচা তরমুজ করব। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে জেলায় 26 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। গত কয়েক বছরের চেয়ে বেশি লাভবান হবেন কৃষকেরা। আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে তরমুজ চাষ করেছি। আমরা আশা করতেছি যে এর চাষাবাদ দিন দিন বৃদ্ধি পাবে। এই বছর রেকর্ড সংখ্যক প্রায় 26 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। সামনের দিনগুলোতে কিন্তু তরমুজের আবাদ আরো ব্যাপক বৃদ্ধি পাবে। আমরা কৃষককে উদ্বুদ্ধ করছি একটা লাভজনক ফসল। জেলায় চলতি মৌসুমে তরমুজের ফলন ভালো হয় কৃষকরা যেমন লাভবান হবে, তেমনি তাদের দেখে নতুন নতুন কৃষক ও উদ্যোক্তা তৈরি হবে বলে আশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রংপুরের পীরগঞ্জে কথা কাটাকাটির জের ধরে কুড়ালের আঘাতে বেলাল নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মোবাইল ফোন চাওয়াকে কেন্দ্র করে বিটুল ও বেলালের সাথে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে ওরই জের ধরে বিটুল নামের যুবক কুড়াল দিয়ে কুপিয়ে বেলালকে হত্যা করে। এই ঘটনায় নিহত ওই শিশুর বাবা মুখলেছার রহমান থানায় একটি হত্যা মামলা দায়ের করলে হত্যার 7 ঘন্টার ব্যবধানে হত্যাকারীর প্রধান আসামি বিটুল সহ সহযোগী আরও 5 জনকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। আসামি বিটুলকে গ্রেপ্তারের জন্য সাহসী অভিযান চালাই। রাত আনুমানিক 3টার দিকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই একটা জায়গা থেকে। এরপর তাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক ফাঁকে সে আসলে বলে ফেলে যে আসলে যে কুড়ালটা দিয়ে তাকে হত্যা করা হয়েছে সেই কুড়ালটা কোথায় আছে। এরপরে আমরা সেই তার নির্দিষ্ট স্থান থেকে ওই কুড়ালটা আমরা উদ্ধার। সিরাজগঞ্জের বেলকুচিতে 5ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আজমির হোসেন নামের এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। সকালে বেলকুচি পৌর এলাকার 2 নম্বর ওয়ার্ডের চালা পতেঙ্গা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আনে। বেলকুচি থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, এক যুবককে স্থানীয় জনতা গণধোলাই দিচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করে। তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মানিকগঞ্জ মেডিকেলে কলেজ হাসপাতালে রোগী ও তার স্বজনকে মারধরের অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্য নূর ইসলামের বিরুদ্ধে। সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে 4র্থ তলার পুরুষ ওয়ার্ডের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আনসার সদস্য নূর ইসলামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ক্লোজ করা হয়েছে। এ বিষয়ে জেলা আনসার ভিডিপির প্লাটুন কমান্ডার জানান, বিষয়টি জানার পর আনসার সদস্য নূর ইসলামকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তার অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে এবং দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চাঁদপুরের মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় ম্যাগজিন সহ ভারতীয় তৈরি একটি 9mm পিস্তল উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল উপজেলার সাদুল্লাপুর এলাকার নয়াকান্দি থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী চাঁদপুরের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এ অভিযান পরিচালনা করেন। দেশে চলমান পরিস্থিতিতে সকল প্রকার অবৈধ কার্যক্রম বন্ধসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। পটুয়াখালীর বাউফল ঢাকাগামী রুটের একটি বাস থেকে 4 ড্রাম বাগদা রেণু জব্দ করে তেঁতুলিয়া নদীতে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিলবিলাস এলাকা থেকে যৌথ অভিযানে এই রেণু জব্দ করা হয়। কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবু বকর সিদ্দিক ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান জানান, জব্দকৃত 1.5 লাখ বাগদা চিংড়ি রেণুর বাজার মূল্য 7 লাখ টাকা। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই প্রথম বিশ্ব মেধা সম্পদ দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সদস্য প্রফেসর ডক্টর মাসুমা হাবিব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের IQAC-র পরিচালক প্রফেসর ডক্টর আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর শহীদুল হক ও ট্রেজারার প্রফেসর ডক্টর হুমায়ুন কবির।
ঝিনাইদহের হরিণাকুণ্ড পৌর মহিলা দলে দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদ অডিটোরিয়ামে এর সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ, জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, হরিণাকুণ্ড উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সম্মেলনের দ্বিতীয় অংশে রেহেনা খাতুনকে সভাপতি ও আঞ্জুমানা খাতুনকে সাধারণ সম্পাদক করে 101 সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়। গোপালগঞ্জে বিএনপি নেতার গণসংযোগ ও বাজার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার তালা, কেকানিয়া ও বিজয় পাশা বাজারে গণসংযোগ ও বাজার বৈঠক করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য এম এইচ খান মঞ্জু। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজর অবসরপ্রাপ্ত ওহিদুল হক মোল্লা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, বিএনপি নেতা মাসুদ শেখ, বিএনপি কর্মী রফিকুল ইসলাম সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে নেত্রকোনায় জেলা জাতীয়তাবাদী তাঁতি দলের কর্মী সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহরের ছোট বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশে জেলা তাঁতি দলের আহ্বায়ক সাইফুদ্দিন আহমেদ লেলিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ। পরে সাইফুদ্দিন লেলিন জেলা তাঁতি দলের সভাপতি এবং ফারুক মীর সোহেলকে সম্পাদক পদে নতুন কমিটি ঘোষণা করা হয়। জামালপুরের ইসলামপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা কর্মসূচি সর্বসাধারণের মাঝে পৌঁছে দিতে প্রজেক্টরের মাধ্যমে বাড়ি বাড়ি কর্মশালার আয়োজন করা হয়েছে। দুপুরে উপজেলার মলমগঞ্জ মডেল কলেজ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উপস্থিত সবার সামনে তারেক রহমানের 31 দফা কর্মসূচির মূল লক্ষ্য তুলে ধরেন তরুণ শিক্ষা উদ্যোক্তা শরীফুল ইসলাম খান ফরহাদ। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, ইসলামপুর পৌর বিএনপির সহসভাপতি মোজাম্মেল হক সহ অসংখ্য ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সহ সারা দেশের বিচার প্রার্থী মানুষের কল্যাণে ও দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপন পরিষদ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম আইন কলেজের উপাধ্যক্ষ প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট বদরুল হুদা মামুন, প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কুচি, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ারের ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক এজিএস অ্যাডভোকেট কাশেম কামাল সহ অন্যরা। চট্টগ্রামে দীর্ঘ 2 যুগ ধরে হাজিদের সেবায় নিয়োজিত শাহ আমানত হজ কাফেলার ব্যবস্থাপনায় 1.5 সহস্রাধিক হজ গমনেচ্ছুদের জন্য হজ প্রশিক্ষণ কর্মশালা ও হাজি সমাবেশ হয়েছে। দুপুরে চট্টগ্রাম নগরীর জিএসি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন দিক নির্দেশনা দেন কাফেলার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হুজ্জাজ শাহ সুফি মাওলানা ইয়াসিন মাহমুদ সিদ্দিকী ওয়াজিদি এবং পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন জহুর। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় 2025 সালের হজ যাত্রীদের জন্য দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা ও হজ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে রাজাবাড়ি এলাকায় আয়োজিত কর্মশালায় 120 জন হজযাত্রী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে হাজিদের উদ্দেশ্যে ধর্মীয় দিক নির্দেশনা ও হজ পালন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলী উপস্থাপন করেন মুসলিম এভিয়েশন হজ গ্রুপের চেয়ারম্যান মুফতি আজিজুল হক। পাশাপাশি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মুফতি হাবিবুর রহমান, কোনাবাড়ি উলামা পরিষদের সভাপতি মুফতি উবায়দুল্লাহ বিন সাইদ এবং বিএনপির কোনাবাড়ি মেট্রো থানার সাধারণ সম্পাদক বাবুল হোসেন উপস্থিত ছিলেন। পটুয়াখালীর বাউফলে সাদিয়া হত্যার মূল আসামি সজলকে দ্রুত গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে বাউফল সরকারি ডিগ্রি কলেজের সামনে এই মানববন্ধন করা হয়। স্কুল কলেজের শিক্ষার্থীরা আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন। শিক্ষার্থী আব্দুল হাই, আসমা আক্তার ও রুবেল খান মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বাউফল বরিশাল মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করেন।
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান সহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবিতে যশোর ঝিকরগাছায় মানববন্ধন করেছে রিপোর্টার্স ক্লাবের সদস্যরা। দুপুরে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা মাহমুদুর রহমান সহ সারা দেশে মিথ্যা মামলার অভিযুক্ত সকল সাংবাদিকের মামলা প্রত্যাহারের দাবি জানান। যশোরে বাংলাদেশ জামায়াত ইসলামীর ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে ফ্রি চক্ষু শিবির ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলা সভাপতি মাওলানা আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন সদর থানা জামায়াতের আমির অধ্যাপক আশরাফ আলী, যুব জামায়াতের অর্থ সম্পাদক মাইনুল হাসান সোহাগ সহ নেতৃবৃন্দরা। নেত্রকোনার মোহনগঞ্জে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অ্যাপ্লিকেশন সম্পর্কিত কর্মশালা হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাওলানা আব্দুল হেলিম খান ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল আওয়াল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ সুবীর নকরেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এম এ কাদের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে আতিক আমজাদ টুটুল পূর্ণ প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। আজ মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে 5 সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদের সদস্যগণ এর উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশন ইব্রাহিম মিয়া আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ফরিদ হোসেন, আব্দুল হালিম মিয়া, খোরশেদ আলম ও মহিউদ্দিন দেওয়ান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বান্দরবানে অনুষ্ঠিত হলো প্রথমবারের মতো 21 কিলোমিটার দীর্ঘ হিল ম্যারাথন। ভোর 5:30টায় রাজার মাঠ থেকে শুরু হয়ে সুয়ালক আনসার ক্যাম্প পর্যন্ত গিয়ে আবার রাজার মাঠে ফিরে এই ম্যারাথন শেষ হয়। এতে প্রথম স্থান অর্জন করেন মৌলভীবাজারের কুলাউড়া থানার আশরাফুল আলম, দ্বিতীয় হয়েছেন খুলনা সদরের পলাশ শেখ এবং তৃতীয় হয়েছেন সুনামগঞ্জের রায়হান। ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আবুল কালাম নাসির উদ্দিন, বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্টের ফোরামের সভাপতি অচং মং মার্মা সহ আরও অনেকে।